রতনপুরে অঞ্জনা দেবী তার নতুন বাড়িতে গৃহপ্রবেশের জন্য পুজো দিয়েছেন এবং আত্মীয় স্বজন সবাই নিমন্ত্রিত হয়েছে। বাড়িতে হৈ হৈ কাণ্ড, আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু একেবারে নতুন, ঝকঝকে চকচকে। সবাই এসব দেখে খুব প্রশংসা করছে। তবে এই সবের মাঝে রান্নাঘরের গ্যাস উনুনটা সবার নজর কাটছে, কারণ ওটা দেখে মনে হচ্ছে কোনো পুরনো আমলের মডেল, তার উপর চকচকে ভাবও নেই, তাই ওখানে গিয়েই সবার চোখ আটকাচ্ছে। সেটা দেখে প্রতিবেশী রুমকি দেবী বলেন, কি গো অঞ্জনা দি, বাড়িতে তো সবকিছুই নতুন দেখছি, তাহলে এই গ্যাস উনুনটা এত পুরনো কেন? দেখে তো মনে হচ্ছে আজ থেকে প্রায় 40 বছর আগেকার মডেল। এত সুন্দর রান্নাঘরে এটা কেমন যেন বেমানান লাগছে না? এই কথা বলা মাত্রই অঞ্জনা দেবীর দুই বৌমা দীপা এবং ঝিমলি নিজেদের মধ্যে ধীরে ধীরে আলোচনা শুরু করে। এই রে, কাকিমা কি বলে ফেললো দেখো, মা কি তো এবার সামলানো যাবে না। কাকিমার আজ খবর খারাপ আছে। ওনার কি দোষ আছে বলতো দিদি? মডিউলার কিচেনে পুরনো গ্যাস ওভেন দেখলে যে কেউই তো এই প্রশ্নটা করবে। ওরা তো আর জানে না আমাদের শাশুড়ি মায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে এই গ্যাস উনুনের সঙ্গে। উনি নিজের সন্তানের থেকেও বেশি গ্যাস উনুনকে ভালোবাসেন। তা যা বলেছ, গতকালই তো দেখেছিলাম মা উনুনের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছেন আর দিদিকে মনে করছেন। যতদিন না এটা পুরোপুরি অকেজো হয়ে যাচ্ছে না, ততদিন মা এটাকে সরাবেন না। ঠিক এমন সময় ওদিকে অঞ্জনা দেবী রুমকি দেবীকে বলেন, তোমার শাড়িটা দেখে তো মনে হচ্ছে তোমার পছন্দ খুব একটা ভালো নয়। সেজন্যই তো আমার মায়ের দেওয়া এই বুনেদি মজবুত আর সুন্দর গ্যাস ওভেনটাকে বেমানান বলছো। তোমার চোখ নাকি চায়ের দোকান গো? এত সুন্দর একটা জিনিসটাকে তোমার চোখে ঠেকছে? আরে বাবা, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। সত্যি সত্যি গ্যাস ওভেনটা না অনেক পুরনো। তুমি তো দেখছি একেবারে কুস্তি করতে নেমে পড়েছো। দেখো, তোমরা আমার বাড়ির অতিথি, খেতে এসেছো, খাবে দাবে চলে যাবে। এত কথা বলার কি আছে গো? তোমাদেরকে প্রশংসাও করতে হবে না, আর কোনো জিনিসের দুর্নামও করতে হবে না। আমার জিনিস আমি তৈরি করেছি, আমি বুঝে নেব, বুঝেছো? সে তো 100 বার। তোমার জিনিস তুমি বুঝে নাও, আর তোমার বাড়ির খাওয়া দাওয়াও তুমি করো। তোমার কথা শুনেই না আমার পেট ভরে গেছে, আমি চললাম। আরে আরে কাকিমা, আপনি রেগে যাচ্ছেন কেন? এভাবে না খেয়ে যাবেন না প্লিজ, এতে করে আমাদের বাড়ির অমঙ্গল হবে। শোনো বৌমা, এসব কথা বলার আগে না একবার ভাবা উচিত ছিল। তোমার শাশুড়িকে একটু শেখাও মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। উনি তো সেটাও জানেন না। সামান্য একটা গ্যাস উনুনকে নিয়ে আমাকে যা কথা শোনালেন, তারপর আমি এই বাড়িতে কি করে খাবো বলো তো? কাকিমা প্লিজ কিছু মনে করবেন না। আসলে গ্যাস উনুনটাকে নিয়ে না মা একটু বেশি সেন্টিমেন্টাল। আমাদেরকে তো সারা দিন রাত কথা শোনান। আসলে ওনার বয়স হয়েছে তো উনি বুঝতে পারছেন না। মায়ের হয়ে আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ওদিকটা চলুন না, খেয়ে দিয়ে তারপরে যাবেন। এরপর কোনোভাবে দীপা রুমকি দেবীকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে বাড়ি পাঠায়। অঞ্জনা দেবী এরকমই ছিলেন। বাড়িতে সবকিছু নিয়েই শান্তি বজায় থাকলেও গ্যাস উনুনটা তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। এমনই একদিন দুই বৌমা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় হঠাৎ একটি শব্দ হয়। ঘরের ভেতর থেকে অঞ্জনা দেবী চিৎকার করে বলেন, কি গো বৌমা, তোমরা রান্নাঘরে কি করছো নাকি? কিসের শব্দ হলো ওটা? ও মা, কিছু না, আসলে দুধের হাঁড়িটা না পড়ে গেছে, তাই শব্দ হলো। এ কথা শুনে অঞ্জনা দেবী ছুট্টে রান্নাঘরে আসেন এবং দেখেন সত্যি সত্যি দুধের হাঁড়ি উল্টে গেছে, ওভেনের উপরে পড়ে গেছে এবং চারিদিকে দুধ ভর্তি হয়ে গেছে। ব্যাস, এইটাই তো তোমাদের কাজ, সারাক্ষণ আমার গ্যাসের উনুনটার উপরে অত্যাচার করা। এছাড়া কি তোমরা আর কিছুই পারো না? দেখো কিভাবে উনুনটাকে নোংরা করে ফেলেছো। এই, তাড়াতাড়ি পরিষ্কার করো। কি হলো, তুমি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো নাকি? মা, আমি তো এখানে এই সবে এসেছি। হ্যাঁ, তুমি তো এ বাড়ির অতিথি, এই তো সবে মাত্র বাড়িতে এসেছো। তাহলে এই কাজগুলো কি আমি নিজে করব নাকি? বাড়ির বউ হয়েছে আর বলে বলে কাজ করাতে হবে? 2 মিনিটের মধ্যে আমার উনুন পরিষ্কার চাই, না হলে তোমাদের দুজনের ঠ্যাং ভেঙে রেখে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। আপনি ঘরে যান, এক্ষুনি হয়ে যাবে। অঞ্জনা দেবী চলে যাবার পর দুই বৌমা মিলে উনুন পরিষ্কার করে। দীপা গ্যাস উনুন জ্বালাতে যায়, কিন্তু উনুন জ্বলে ওঠে না। এই চিমলি, উনুনটা তো জ্বলছে না কেন বলো তো? মনে হয় আমার হাতটা ভিজে আছে, ওই জন্য সমস্যা হচ্ছে। তুমি একবার জ্বালাও তো। জ্বলছে না তো দিদি, মনে হয় দুধ পড়ে গিয়ে না বার্নারটা খারাপ হয়ে গেছে, ওটাকে পরিষ্কার করতে হবে। দীপা অনেকক্ষণ ধরে বার্নারটাকে পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু তাও গ্যাস উনুন জ্বলে না। এবার কি হবে? এটা তো মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। মা এবার আমাদের দুজনকে খুব বকবেন। আরে মা, আমাকে কেন বকবেন? আমি কি কিছু করেছি নাকি? তুমি তো নিজে দুধটাকে ফেলে এটাকে নষ্ট করে ফেলেছো। এই চুপ চুপ চুপ, একেবারে আস্তে কথা বলো, না হলে আমাদের ননদিনী কিছু শুনে ফেললে না মুশকিল হয়ে যাবে। সবকিছু গিয়ে মাকে শোনাবে, আর শুনতে পেলে না মা কি বলে গেল, এখানে কিছু গন্ডগোল হলে দুজনেরই ঠ্যাং ভাঙবে।
হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। আমি কিছু দোষ না করলেও মা আমাকে বকবেন। আর মায়ের গ্যাস ওভেন খারাপ হয়ে গেছে এটা শুনলে তো মা আমাদের আস্ত রাখবে না। এবার কি হবে বলো তো? আমরা তো খুব বড় বিপদে পড়ে গেলাম। কিছু না কিছু তো একটা উপায় বার করতেই হবে। এক কাজ করো, যখন আমি রান্নাঘরে আসবো তখন তুমি আসবে না, আর যখন তুমি আসবে আমি আসবো না। আমরা একদিকের উনুনেই রান্না করব, তাই কেউ সন্দেহ করতে পারবে না। এরপর দীপা এবং ঝিমলি তাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এই ব্যাপারটাকে বেশ কিছুদিন চাপা রাখার চেষ্টা করে, কিন্তু তারা নিজেরাও সমস্যায় পড়ে যায় এবং নিজেদের মধ্যে ঝামেলাঝাটি শুরু হয়ে যায়। এই ঝিমলি, তুমি এখনো এখানে কি করছো? ওদিকে বাবার খাবার দেওয়া হয়নি, যাও বাবাকে খাবারটা দিয়ে এসো। আমি ততক্ষণ তোমার দাদার জন্য টিফিনটা বানাবো। আজকে তোমার দাদা একটু মোগলাই পরোটা খেতে চেয়েছে। বাড়িতে বাবার সকালের খাবার দায়িত্ব তো তোমার, তুমি আমাকে কেন বলছো? তাছাড়া তোমার দেওরের জন্য আমি রুটি বানাবো, ওর অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। এই তুমি তো দেখছি ভুলে গেলে, আমাদের বাড়িতে মাত্র একটা উনুন কাজ করে, তাই এখানে আমরা একজনই কাজ করতে পারবো। আমাকে আগে করে নিতে দাও, তারপর তুমি এসে যতক্ষণ পারো করবে। দিদি, তুমি বড় বলে সব কাজে তুমি আগে নেবে, সেটা তো আর হতে পারে না। তাছাড়া এই উনুনটা না তুমি খারাপ করেছো, তাই তুমি পরে রান্না করবে, আগে আমি করব। আর দাদা অফিসে যাই বলে এটা ভেবো না যে তোমার দেওর বাড়িতে বসে বসে ফ্রি ফোকটের খাবার খাচ্ছে। সংসারে ও সমান টাকা দেয়, তাই সবাই সমান সুযোগ পাবে। বাপরে বাপ, আজকাল তো দেখছি তোমার মুখে কোনো কথাই আটকায় না, সব কথা জবাব দিতে শিখে গেছো না? তোমার সঙ্গে থেকেই তো এই অবস্থাটা হয়েছে, না হলে আমার মনে এত সাতপ্যাঁচ ছিল না। খবরদার, তুমি আমাকে এভাবে বলবে না। আমি তোমার থেকে সম্মানে বড় আর বয়সও বড়, মুখ সামলে কথা বলবে। শোনো, শুধু বয়স আর সম্মানেই বড়, কাজে তো সবসময় ছোট। ছোটদের মতো জিনিসপত্র ভাঙি আর নষ্ট করতে পারো। আজ শুধু তোমার জন্য আমরা এত বড় সমস্যায় পড়ে গেছি। তুমি না সেদিনকে এই গন্ডগোলটা করবে, আর না আজকে এই কেলেঙ্কারিটা হবে। ঠিক এমন সময় তাদের ননদ নীলু সেখানে আসে এবং বলে, আরে বাপরে বাপ বৌদি, তোমরা তো দেখছি আমাদের বাড়িটাকে একদম বিগ বস হাউস বানিয়ে ফেলেছো। সারাদিন ঝগড়া আর ঝগড়া। তা তোমাদের এখন টপিকটা কি? শুনছিলাম বড় বৌদি নাকি কি সব নষ্ট করে ফেলেছে। কি গো বড় বৌদি, কি এমন জিনিস নষ্ট করেছো? আমিও তো একটু শুনি, তারপর মাকে তো সব ইনফরমেশনটা দিতে হবে। ইয়ে মানে তুমি এখানে কি করছো? এভাবে বড়দের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে হয় নাকি? তুমি জানো না, যখন দুজন কথা বলে তখন সেখানে এভাবে এসে মাঝে কথা বলতে নেই। আচ্ছা নীলু, তুমি সবসময় আমাদেরকে ঝগড়া করতেই দেখো বলো, আর আমরা যখন ভালোভাবে কথা বলি তখনও তো তোমার হিংসা হয়, কারণ তুমি প্রত্যেকটা কথা গিয়ে মাকে শোনাও। বাড়িতে মানুষ থাকলে না কখনো ঝগড়া হবে, কখনো মিল হয়, তাহলে সবকিছু নিয়ে এভাবে লাগান ভাঙান করাটা না বন্ধ করো এবার। দুই বৌদির এই কথা শুনে নীলুর খুব রাগ হয়, সে সেখান থেকে চলে যায়, কিন্তু তারপর থেকেই তাদের উপরে নজর রাখে। পরের দিনই নীলু বুঝতে পেরে যায় যে তাদের গ্যাস উনুনে কোনো সমস্যা হয়েছে এবং সে সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে গিয়ে বলে, মা, তুমি এখানে বসে বসে আরাম করে টিভি দেখছো, আর ওদিকে সর্বনাশ হয়ে গেছে। তোমার দুই বৌমা ঝগড়াঝাটি করে তোমার প্রিয় গ্যাস ওভেনটাকে ভেঙে ফেলেছে। এই কথা বলা মাত্রই অঞ্জনা দেবী ছুটতে রান্নাঘরে যান আর বলেন, হাই হাই হাই, তোমরা কি সর্বনাশ করে দিলে আমার মায়ের দেওয়া শেষ স্মৃতিটাকে তোমরা নষ্ট করে ফেললে। কে আমার গ্যাস উনুনটাকে ভাঙলো? কে করলো এই কাজটা? মা প্লিজ আপনি একটু শান্ত হন, কিছু হয়নি। আসলে সেদিন না দুধটা পড়ে একটা বার্নারটা একটু খারাপ হয়ে গেছে, না হলে সমস্ত কিছু ঠিকই আছে, কিচ্ছু ভাঙেনি। মা বলছি এই উনুনটাকে রিপ্লেস করে যদি একটা নতুন গ্যাস নেওয়া যায় তাহলে। এটা তো এমনিতে অনেক পুরনো হয়ে গেছে আর সেরকম ভালো করে কাজও হচ্ছে না। খবরদার, আমার মায়ের স্মৃতিকে যদি তোমরা হাত লাগিয়েছো তাহলে তোমাদের দুজনকেই ঘর থেকে বের করে দেব। এটাকে পাল্টানোর কথা কেউ বলবে না, এটা যেমন আছে সেরকমই থাকবে। তোমাদের যেভাবেই হোক এতে রান্না করতে হবে, ব্যাস। সেদিন অনেক চিৎকার চেঁচামেচি অশান্তির পর সবকিছু একটু ঠান্ডা হয় এবং 3-4 দিন পর একটি নতুন গ্যাস ওভেন নিয়ে দীপা এবং ঝিমলি তাদের রান্নাঘরে ফিট করে। ননদ সেটি দেখে এবং সঙ্গে সঙ্গে তার মাকে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে, তোমরা শেষ পর্যন্ত নিজের মত করে গ্যাস আনলে, তাই তো? তোমাদেরকে এত বারণ করা সত্ত্বেও তোমরা আমার একটা কথা শুনলে না, আমার মায়ের শেষ স্মৃতিটাকে শেষ করে ফেললে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। তোমাদের না আর এক মুহূর্ত আমি এখানে থাকতে দিতে পারবো না। কিন্তু মা, আপনি আমাদের কথাটা শুনুন প্লিজ, প্লিজ একটু শান্ত হন। আরে কি করে শান্তটা হবে? তোমরা যা কাজ করেছো তারপরে কি করে আশা করছো যে মা তোমাদের উপরে রাগ না করে তোমাদেরকে ভালো করে এখানে থাকতে দেবে? মা, তুমি ওদেরকে তাড়িয়ে রাখুনি, আমি আমার দিদার গ্যাস ওভেনটাকে পোড়ানোর ব্যবস্থা করছি। ব্যাস, অনেক হয়েছে, এবার তুমি চুপ করো। সারাক্ষণ মাকে আমাদের বিরুদ্ধে এমন করে রেখেছো যে মা আমাদের কোনো কথা শুনতেই রাজি নয়। মা একটু ধৈর্য ধরুন, একবার রান্নাঘরে আসুন আর এটা দেখুন, কি এটাকে চিনতে পারছেন?
আমি তো এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম, এটা নতুন গ্যাস নয়, এটা দিদার পুরনো ওভেন। আমি আর দিদি বাজার থেকে এটা সুন্দর করে সারিয়ে আর রং করে এনেছি। দোকানদার বলেছে এটা এখনো 25 বছর ভালোভাবে কেটে যাবে। কি তুমি সত্যি বলছো বৌমা? এটা আমার মায়ের স্মৃতি? তোমরা তাকে এত সুন্দর করে সাজিয়ে এনেছো। বাহ, এটা তো দেখতে চমৎকার লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে আমার নাম লেখা আছে। বৌমা সত্যি তোমরা আজ আমার মনটাকে খুব খুশি করে দিয়েছো। এত বছরে আমি প্রথম এত বেশি আনন্দ পেলাম। এভাবেই অঞ্জনা দেবী আনন্দে কেঁদে ফেলেন এবং দুই বৌমাকে জড়িয়ে ধরে অনেক আশীর্বাদ করেন। এরপর তিনি নীলুকে অনেক বকাবকিও করেন এবং নীলু তার বৌদিদের কাছে ক্ষমা চায়। তারপর থেকেই সবকিছু আবার আগের মতো হয়ে যায় এবং সবাই মিলেমিশে আনন্দে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। শহরের ধনী ব্যবসায়ী অমরনাথ বাবু খুবই অহংকারী এবং বদমেজাজি মানুষ ছিলেন। এমনই একদিন এক ভিখারি তার বাড়ির সামনে ভিক্ষা করতে আসে। সেই সময় অমরনাথ বাবু খবরের কাগজ পড়ছিলেন। ভিখারিটি সেখানে এসে বলেন, বাবু, আমি খুব গরিব মানুষ, আমার ছেলের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে বলেছে ডাক্তার, দয়া করে আমি কিছু ভিক্ষা দিন। ভিখারির আওয়াজ পেয়ে অমরনাথ বাবু খবরের কাগজ থেকে চোখ সরিয়ে যেই তাকে দেখেন অমনি চিৎকার করে বলেন, এই আমার বাড়িতে ভিখারি কোথা থেকে এলো? তুই কোথায় দিয়ে এখানে ঢুকলি? সিকিউরিটি, সিকিউরিটি, কোথায় সব মরে গেল? তোকে বাড়িতে ঢোকার কে অনুমতি দিল? এমন সময় গার্ড ছুটতে ছুটতে সেখানে আসে এবং বলে, স্যার, আপনি আমাকে ডাকছেন? তোরা কি সকলে ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিচ্ছিস নাকি? না আমি তোদের ঘুমানোর জন্য এখানে টাকা দিই। এই ভিখারিটা এখানে কি করে ঢুকলো? একে এক্ষুনি বের করে দে। আর কাউকে বল এখানে ভালো করে জল দিয়ে যেন পরিষ্কার করে দেয়। গায়েতে এক গাদা নোংরা ময়লা নিয়ে আমার বাড়িতে ঢুকেছে। আগে স্যার, আমি বুঝতে পারিনি এ কি করে ঘরে ঢুকেছে। আমি এক্ষুনি একে তাড়িয়ে দিচ্ছি। এই চল চল, এখান থেকে চল। এভাবেই গার্ডটি ভিখারিটিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর অমরনাথ বাবুর চাকর সেই জায়গাটি জল দিয়ে ভালো করে ধুয়ে দেয়। আসলে অমরনাথ বাবু এ ধরনেরই মানুষ ছিলেন। তিনি গরিব মানুষদেরকে খুবই ঘেন্না করতেন। যদিও তার এই স্বভাব তার স্ত্রী মনিকা দেবীর একেবারেই পছন্দ ছিল না। এসব দেখে তিনি বলেন, তুমি কি ধরনের মানুষ বলো তো? আজ উপরওয়ালা তোমাকে সামর্থ্য দিয়েছে বলেই তো গরিব মানুষেরা তোমার কাছে হাত পেতে ভিক্ষা করতে আসে। কোথায় তুমি তাদেরকে দুহাত ভরে দেবে তা নয়, তাদেরকে তুমি এভাবে অপমান করে দুচ্ছি করে তাড়িয়ে দিচ্ছ। দেখো, ওই সকাল সকাল ভিখারিটা এসে আমার পুরো মুডটা নষ্ট করে দিয়েছে। তার উপরে তুমি এইভাবে জ্ঞান দিও না তো। আমি এই টাকাগুলো ভিখারির জন্য ইনকাম করছি না। যাও এখন আমার ব্রেকফাস্টটা রেডি করো, আমি এক্ষুনি অফিসে বেরোবো। এরপর মনিকা দেবী সেখান থেকে চলে যায়। অমরনাথ বাবু যখন ব্রেকফাস্টের টেবিলে খাবার খাচ্ছিলেন তখন তার একমাত্র মেয়ে রূপা সেখানে আসে এবং তাকে বলে, বাবা, আজ কলেজে আমার পরীক্ষা আছে, তুমি কি আমাকে একটু ড্রপ করে দেবে কলেজে? তোমার কটা থেকে পরীক্ষা মা? আমি অফিসে তো বেরোচ্ছি। আচ্ছা, আমি ড্রাইভারকে বলে দেবো তোমাকে কলেজে যেন ছেড়ে দেয়। এরপর ড্রাইভার রূপাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই তাদের গাড়ি খারাপ হয়ে যায়। এমন সময় রূপা গাড়ি থেকে নেমে অটো রিক্সা খুঁজছিল, কিন্তু কেউই তার কথাই শুনতে রাজি ছিল না, কারণ তার কলেজটি ছিল একেবারে আলাদা রুটে। ধীরে ধীরে সময় কাটে। এদিকে তার পরীক্ষার জন্য অনেক দেরি হয়ে যায়। কোনো গাড়ি না পেয়ে রূপার ভীষণ কান্না পায় এবং তার চোখ থেকে জল পড়তে শুরু করে। এমন সময় এক অটোরিকশা তার কাছে এসে দাঁড়ায় এবং ড্রাইভার শিবু তাকে জিজ্ঞাসা করে, আরে ম্যাডাম, আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? আপনি কি কোনো সমস্যায় পড়েছেন নাকি? আমাকে বলুন, যদি আমি কোনো রকমের সাহায্য করতে পারি। আসলে আমি গার্লস কলেজে পড়ি আর আজ আমার পরীক্ষা শুরু হতে মাত্র 15 মিনিট বাকি আছে। দেখুন না, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আর কোনো অটো ওই রুটে যেতে চাইছি না। এখন আমি কিভাবে কলেজে পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি আমার অটোতে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি সত্যি বলছেন? আপনি আমাকে কলেজে পৌঁছে দেবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর শিবু রূপাকে তার কলেজে পৌঁছে দেয়। অটো থেকে নেমে রূপা শিবুকে টাকা দিতে যায়। তখন শিবু বলে, ম্যাডাম, আপনি আগে পরীক্ষা দিতে যান, নাহলে আপনার অনেক দেরি হয়ে যাবে, আর টাকা না হয় পরেই দেবেন। পরীক্ষার চিন্তায় তখন রূপার মাথা কাজ করছিল না, তাই সে আর কথা না বলে দৌড়ে কলেজের মধ্যে চলে যায়। ঘন্টা তিনেক পর পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলে সে কলেজ থেকে বেরিয়ে আসে এবং এসে দেখে শিবু তার অটো নিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। শিবুকে দেখে সে এগিয়ে আসে এবং বলে, আজ আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই পরীক্ষাটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। এই নিন আপনার ভাড়া, তার সঙ্গে বকশিসও। এই বলে রূপা শিবুকে কিছু টাকা দেয়
কিন্তু শিবু সে টাকা নিতে রাজি হয় না এবং সে বলে, ম্যাডাম, আমি আপনার বিপদে খালি সাহায্য করেছি, এতটুকুই তো। আসলে আমি পড়াশোনার মূল্যটা বুঝি। পরীক্ষা মিস হলে যে কতটা কষ্ট সে আমিই জানি। তাই নাকি? তা তুমি কিছু পড়াশোনা জানো? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। আমি জিওগ্রাফিতে এমএ করেছি। আজকালকার যা চাকরির বাজার সে আমি ভালো করেই জানি। অনেক পরীক্ষা দিয়েও যখন চাকরি পাইনি, বাধ্য হয়েই তো অটো চালাচ্ছি। তবে পড়াশোনার কদর আমি খুব ভালো করেই বুঝি। শিবুর কথা শুনে রূপা অবাক হয়ে যায়। তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। শিবু রূপাকে বাড়িতে ছেড়ে দেয়। এরপর রূপার কাছ থেকে টাকা না নিয়ে শিবু চলে যায়। সেদিন শিবুর সঙ্গে পরিচয় হওয়ার পর রূপা সারাক্ষণ তার কথাই চিন্তা ভাবনা করে। এরপর থেকে মাঝে মধ্যেই তাদের দেখা হতো এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। একদিন রূপা শিবুকে বিয়ে করে এবং তাদের বাড়িতে নিয়ে আসে। রূপাকে এভাবে এক গরিব অটোরিকশাওয়ালার সঙ্গে বিয়ে করতে দেখে অলোকনাথ বাবু প্রচন্ড পরিমাণে রেগে যান এবং তিনি বলেন, তুই এই গরিব ভিখারি রিস্কাওয়ালাটাকে বিয়ে করেছিস? তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? এর কাছে কি এমন আছে? না আছে টাকা পয়সা, না আছে ঘর দৌড়। তুই কি দেখে একে বিয়ে করেছিস? অমরনাথ বাবুর মেয়ের রূপা একেবারে বাবার বিপরীত স্বভাব পেয়েছিল। বাবার কথা শুনে সে বলে, বাবা তুমি এভাবে বলছো কেন? ও গরিব আমি জানি, আজ সুযোগের অভাবে ওকে অটোরিকশা চালাতে হয়, কিন্তু তা বলে তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। তোর তো অনেক বড় সাহস হয়ে গেছে। তুই এই ছেলের জন্য আমার মুখে মুখে তর্ক করছিস? বেরিয়ে যা এই মুহূর্তে, ছেলেটাকে নিয়ে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা বলছি। এইভাবে অমরনাথ বাবু তার মেয়ে এবং নতুন জামাইকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শিবু রূপাকে নিয়ে তাদের ছোট্ট বাড়িতে ফিরে আসে। শিবুর বাড়িতে তার মা ও দুই বোন ছিল। তারা প্রত্যেকে রূপাকে অনেক আদর করে বরণ করে ঘরের ভিতরে নিয়ে আসে। শিবুর মা চন্দনা দেবী বলেন, মা এই গরিবের ভাঙাচোরা ঘর, আজ থেকে এটাই তোমার শ্বশুর বাড়ি। আমরা হয়তো তোমাকে তোমার বাবার মতো রাজমহল আর ধন দৌলাতে সুখ দিতে পারবো না, কিন্তু একটা কথা দিতে পারি, ভালোবাসার কোনো খামতি আমাদের কাছ থেকে তুমি পাবে না। মা দেখুন, ধন দৌলত টাকা পয়সা এসব আমার কিছুই চাই না। আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটুকুই আমি পেতে চাই। আর ভাঙা ফাটা যাই হোক না কেন, এটা আজ থেকে আমারই বাড়ি, তাই এটা আমার কাছে কোনো রাজমহলের থেকে কম নয়। রূপার কথা শুনে চন্দনা দেবীর চোখে জল চলে আসে। সেদিন খাওয়া দাওয়ার পর রাতে যে যার বিছানায় শুতে যায়। রূপা লক্ষ্য করে তার শাশুড়ি তাদের জন্য একটি ভালো বিছানা তৈরি করে দিয়েছে। কিছুক্ষণ শোয়ার পর রূপা জল খাওয়ার জন্য ঘর থেকে উঠে বাইরে আসে এবং এসে দেখে তার শাশুড়ি এবং তার দুই ননদ মেঝেতে একটি পাতলা মাদুর পেতে শুয়ে আছে। তার ছোট ননদ টুম্পা ঠান্ডায় কাঁপছে এবং চন্দনা দেবীকে বলছে, মা আমার না খুব শীত করছে, আজকে কি ঠান্ডাটা একটু বেশি নাকি বলো তো? আমার তো গলা হাত পা সব জমে যাচ্ছে। এই কথা শুনে রূপা বলে, এ কি তোমরা এভাবে একটা মাদুর পেতে মেঝেতে শুয়ে আছো কেন? আজকে তো প্রচন্ড ঠান্ডা, গায়ে তোমরা পাতলা দুটো চাদর দিয়েছো মাত্র, এতে কি আর ঠান্ডা কাটবে? বৌমা তুমি এখানে উঠে এলে কেন? কি দরকার ছিল বলতে হয়, টুম্পা দিয়ে আসতো। আর আমাদের তো কোনো কষ্ট হচ্ছে না মা, আমরা গরিব মানুষ, এভাবে শোয়া আমাদের অভ্যেস আছে। তাছাড়া আমরা তো মেঝেতেই ঘুমাই, না জানি তোমার ঘুমাতে কত কষ্ট হচ্ছে। তুমি তোমার বাবার ঘরে নরম মোলায়েম গদিতে আর ভালো পালঙ্কে ঘুমাতে, আজ তোমাকে একটা শক্ত বিছানায় ঘুমাতে হচ্ছে। মা তোমার ঘুম আসছে না বুঝি? মা বিছানায় আমার কোনো কষ্ট হচ্ছে না, টুম্পা আমাকে অত মোটা মোটা দুটো কম্বল দিয়েছে, আর এখানে তো একটাও কম্বল নেই। তোমরা একটা কম্বল নিয়ে সবাই মিলে গায়ে দাও, এভাবে ঠান্ডায় শুয়ে থাকলে তো অসুখ করবে। আরে না না মা, তার কোনো দরকার নেই, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না, ওটা তোমরাই নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। মা আপনি যদি ওটা না নেন তাহলে সারা রাত আমি এখানেই বসে থাকবো, তখন ভালো হবে তো? তাই যা বলছি তাই শুনুন, টুম্পাকে বলে একটু আরাম করে ঘুমান। আপনারা শীতে এভাবে কষ্ট পাবেন আর আমি ওই ঘরেতে আরাম করে ঘুমাবো? এটা কি কখনো হতে পারে নাকি? রূপা এভাবে জেদ করতে থাকলে চন্দনা দেবীর আর কিছুই বলার থাকে না। এরপর তারা রূপার ঘর থেকে একটা কম্বল নিয়ে এসে তিনজন মিলে আরাম করে ঘুমায়। পরের দিন সকালবেলা বাকিদের সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে টুম্পা। তাকে দেখে চন্দনা দেবী বলেন, আরে বৌমা তুমি এত সকাল সকাল উঠতে গেলে কেন? বাইরে ঠান্ডা বাতাস বইছে, হুট করে ঠান্ডা লেগে গেলে তখন কি হবে বলো তো? মা আপনি কি ভাবছেন, কোটিপতি বাবার মেয়ে বলে কি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম আমি? তা কিন্তু একেবারে নয়, আমি আমার মায়ের মতো খুব ভোরে ভোরে উঠতে পারি, আর বাড়ির সমস্ত কাজ করার অভ্যাসও আমার আছে। আমাকে দিন, আজ রান্নাটা কিন্তু আমি করব। কিন্তু মা তোমাদের ব্যাপারটা আলাদা, তোমরা গ্যাস ওভেনে রান্না বান্না করতে, আর আমাদের এখানে কাঠের চুলো, তোমার পক্ষে চুলোতে রান্না করা খুবই কষ্টকর ব্যাপার মা। দেখুন মা, আমি চেষ্টা করে দেখতে ক্ষতি কি?
এখন থেকে তো আমাকে কাঠের চুলোতেই রান্না বান্না করতে হবে, তাই যত তাড়াতাড়ি শিখে নেব ততই ভালো হবে। এই বলে রূপা কাঠের চুলোতে রান্না করার চেষ্টা করে, কিন্তু ধোঁয়াতে গোটা ঘর ভরে যায় এবং সে কাঁচতে থাকে। এমন সময় তার বাবা অমরনাথ বাবু সেখানে এসে উপস্থিত হন এবং তাকে দেখে চন্দনা খুবই খুশি হয়ে যায়। চিৎকার করে বলে, বাবা তুমি, আমি জানতাম বাবা তুমি নিশ্চয়ই আসবে। তোমার একমাত্র মেয়েকে ছেড়ে তুমি এক মুহূর্ত থাকতে পারবে না। অমরনাথ বাবুকে দেখে চন্দনা দেবী এগিয়ে আসেন এবং বলেন, আরে বিআই মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। টুম্পা, বিনা, তাড়াতাড়ি এদিকে আয় মা, ওনাকে বসার জায়গা দে আর হাত মুখ ধোয়ার জলও দে। শুনুন, এখানে আমি আপনার বেয়াই না, আমি শুধু এখানে আমার মেয়ের রূপার বাবা। আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে আর আমি মাথা গরম করে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছি, তাই আমি সেই ভুলে সংশোধন করতে এসেছি। আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। বাবা তুমি এসব কি বলছো? দয়া করে এভাবে বলো না। দেখেছো মা, আমার কথা অমান্য করার শাস্তি কি? বিয়ের পর তোমাকে কি রকম কষ্টের মধ্যে ওরা রেখেছে। এই সমস্ত ধোঁয়া ধুলো থেকে আমি তোমাকে কত দূরে সরিয়ে রাখি। তোমাকে আমি ফুলের মতো যত্ন করে মানুষ করেছি, আর আজ তোমাকে এইভাবে কষ্ট করতে হচ্ছে। আমার ঘরে ড্রাইভার, মালিক এরা বলছে এদের থেকে ভালো অবস্থায় থাকি। ব্যাস বাবা থাক, প্লিজ তুমি আর কিছু বলো না। তুমি শুধু টাকা পয়সা, প্রতিপত্তি এসবই চেনো, আর মানুষের মন, ভালোবাসা, সম্পর্ক এসবে তোমার কাছে কোনোই দাম নেই। টাকা পয়সা থাকলে ভালোবাসা, সম্পর্ক সবকিছুই কেনা যায়। এই ভিখিরির বাড়িতে দেখে তোকে এত কষ্টের জীবন আমি মোটেই কাটাতে দেবো না। বাবা তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও, না হলে কিন্তু আমি ভুলে যাবো তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে। তুই এদের জন্য আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস তো, দেখবি একদিন তোকে খুব পস্তাতে হবে। অমরবাবু সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন। এমন সময় শিবু সেখানে আসে। সে খুব আনন্দিত ছিল অমরনাথ বাবুকে দেখে। সে একটি প্রণাম করে তাকে বলে, বাবা আপনি এসেছেন, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদই আমি আজ কি, আজ অটো রিক্সা চালিয়ে কি তোমার 500 টাকা ইনকাম হয়েছে? এই পয়সা তো আমাদের বাড়ির চাকরকে আমরা বকশিস দিই। না মানে বাবা। খবরদার, তোমার মতো গরিব অটোওয়ালার মুখে বাবা ডাকা একদম মানায় না। আমাকে একদম বাবা বলে ডাকবে না। এই বলে অমরনাথ বাবু সেখান থেকে চলে যান। এদিকে এমন পরিস্থিতির কারণে সবাই কিছুক্ষণ চুপ করে থাকে, কারোর মুখে কোনো কথাই আসছিল না। ঠিক এমন সময় শিবু নীরবতা ভঙ্গ করে বলে, আরে বাবা তোমরা এখানে পাথরের মতো হয়ে গেলে কেন? আমার আনন্দের কারণটা কেউ আমাকে জিজ্ঞাসা করলে না? মা, রূপা, আমি একটা ভালো চাকরি পেয়েছি। আমি অনেকদিন ধরে এই চাকরিটার জন্য নিজেকে তৈরি করছিলাম। কত বছর পর আমাদের রেজাল্ট বেরিয়েছে, আর সেই গ্রেডেই তো আমি চাকরিটা পেয়েছি। শিবুর কথা শুনে রূপা এবং তার পরিবারের সবার মুখে হাসি ফোটে। তাদের আনন্দের সীমা থাকে না। 2 বছর পরের ঘটনা। আজ শিবুর বড় 3 তলা বাড়ি, আর তার 2 বোনের বিয়ে হয়ে গেছে এবং রূপার একটি মেয়ে সন্তান হয়েছে। এদিকে অমরনাথ বাবু খুবই অসুস্থ, তাই মেয়েকে দেখার জন্য ড্রাইভারকে নিয়ে তিনি আবার তার মেয়ের বাড়িতে আসেন। কিন্তু এইবারে সেখানে এসে তিনি চমকে যান। 2 বছর আগে যেখানে একটি মাটির কুড়ে ঘর ছিল, আজ সেখানে পাকা 3 তলা বাড়ি। এই পরিবর্তন তিনি স্বপ্নেও কল্পনা করেননি। এদিকে রূপা তাকে দেখতে পায় এবং এগিয়ে এসে তার বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়িতে সবাই উপস্থিত ছিল। তিনি শিবুকে দেখে বলেন, বাবা শিবু, আমাকে ক্ষমা করে দাও। ওই সময়ে আমি তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছি, তোমাকে, তোমার পরিবারকে অনেক ছোট করেছি। আমি তখন একেবারেই বুঝতে পারিনি যে তুমি আমার মেয়ের যোগ্য জীবন সঙ্গী। আমার এত টাকা সম্পত্তি থাকা সত্ত্বেও আমি আমার মেয়েকে খুশিটা দিতে পারিনি, তোমার পরিবারের থেকে পেয়েছি। বাবা আপনি আমার কাছে এইভাবে ক্ষমা চাইবেন না, আপনি আমার গুরুজন। আমি আপনাকে আমার মায়ের মতনই সম্মান করি। এরপর তাদের সবার মন থেকে রাগ, দুঃখ, গ্লানি সব মুছে যায় এবং তারা সকলে মিলে আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে।